2015 24শে মার্চ সকালে স্পেনের বার্সেলোনা এল বিমানবন্দর সূর্যের আলোয় ঝলমল করছিল। বিমানবন্দরের রানওয়ে 07 এ একটি ঝলমলে এয়ারবাস A320-211 দাঁড়িয়েছিল, যা জার্মান উইংস ফ্লাইট 9525 হিসেবে জার্মানির ডাসেলডর্ফের উদ্দেশ্যে উড়ানের কথা ছিল। এটি প্রায় 1.5 ঘন্টার যাত্রা হতে যাচ্ছিল। বিমানটিতে 144 জন যাত্রী এবং 6 জন ক্রু সদস্য সহ 150 জন ছিলেন। যাত্রীদের বেশিরভাগই জার্মান এবং স্প্যানিশ নাগরিক ছিলেন, তবে আরও 16টি দেশের মানুষও ছিলেন। জার্মানির জোজেফ কোনিং জিমনেজিয়াম স্কুলের 16 জন ছাত্র এবং 2 জন শিক্ষকও ছিলেন, যারা স্পেন থেকে একটি বিনিময় প্রোগ্রাম করার পর জার্মানিতে ফিরছিলেন। সমস্ত শিক্ষার্থী উত্তেজিত ছিল এবং তাদের ভ্রমণের স্মৃতি ভাগ করে নিচ্ছিল। এছাড়াও 2 বিখ্যাত জার্মান ও স্প্যানিশ শিক্ষক, অপেরা গায়িকা মারিয়া রাগনার এবং ওলেগ ব্রাইজাকও বার্সেলোনা থেকে পারফর্ম করে ফিরে আসছিলেন। কিছু ব্যবসায়িক ভ্রমণকারী এবং কিছু পর্যটকও বিমানে উঠছিলেন। এখানে 34 বছর বয়সী ক্যাপ্টেন প্যাট্রিক সোরেনহাইমার ককপিটে ছিলেন, যিনি 10 বছর ধরে বিমান চালিয়েছেন এবং 6000-এরও বেশি বিমান চালানোর অভিজ্ঞতা অর্জন করেছেন। 27 বছর বয়সী ফার্স্ট অফিসার অ্যান্ড্রুজ লুবিটস 6.3 ঘন্টা উড়ানের অভিজ্ঞতা নিয়ে বসেছিলেন। উভয় পাইলটই সকালে ডুসেলডর্ফ থেকে বার্সেলোনার একটি ফ্লাইট উড়িয়েছিলেন এবং এখন তাদের আবার ডুসেলডর্ফে পৌঁছতে হবে। সমস্ত প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর সকাল 10টার দিকে বিমানটি উড়ান ভরে রানওয়ে 07 থেকে। কিছুক্ষণের মধ্যে বিমানটি আকাশে উচ্চতা ধরতে শুরু করে। নিচে বার্সেলোনা সিটি ধীরে ধীরে পিছনে ছুটছে। প্রথমে তুমি উঁচু উঁচু ভবন দেখতে পাবে এবং তারপর তুমি ভূমধ্যসাগরের উজ্জ্বল ঢেউ দেখতে পাবে। ইতিমধ্যে অ্যান্ড্রিয়াস লুবিটস একজন পাইলটের ভূমিকায় ছিলেন এবং বিমানের কমান্ড তার হাতে ছিল। যখন বিমানটি ক্রুজের উচ্চতার দিকে যাচ্ছিল, তখন কথোপকথনের সময় ক্যাপ্টেন প্যাট্রিক সোরেনহাইমার অ্যান্ড্রিয়াস লুবিটসকে বলেন, বার্সেলোনায় যাত্রাবিরতির সময় তিনি ওয়াশরুমে যাওয়ার সময় পাননি, তাই এখন তাকে ফ্লাইটের সময় বিরতি নিতে হবে। লুবিটস শান্ত গলায় উত্তর দিল, কোনো সমস্যা নেই, তুমি যখন খুশি যেতে পারো। এই বিমানটি 38,000 ফুট উচ্চতায় পৌঁছানোর সাথে সাথে বিমানটি ক্রুজিং উচ্চতায় স্থির হওয়ার সাথে সাথেই ক্যাপ্টেন প্যাট্রিক অ্যান্ড্রিয়াস লুবিটসকে বললেন যে তিনি টয়লেটে যাচ্ছেন এবং কিছুক্ষণের মধ্যেই ফিরে আসব। প্রায় 10:30টায় তিনি তার আসনটি পিছনে টেনে নিলেন এবং তারপর ককপিটের দরজা খোলা রেখে দিলেন। বিমানের কমান্ড এখন একা অ্যান্ড্রিয়াস লুবিটসের হাতে। বিমানের ভেতরে সবকিছু স্বাভাবিকভাবেই চলছিল। সমস্ত যাত্রী আরাম করে বসেছিলেন। কেউ একজন পত্রিকা পড়তে ব্যস্ত ছিল, কেউ একজন তার ফোনে স্ক্রোল করছিল। ছাত্ররা একে অপরের সাথে কথা বলছিল এবং কিছু লোক ছবি তোলায় ব্যস্ত ছিল। কেবিন ক্রু সদস্যরাও পরিবেশনের জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। সংক্ষেপে সবকিছু একেবারে স্বাভাবিক মনে হচ্ছিল, যেন একটা রুটিন। এখনও পর্যন্ত কেউ ধারণাই করতে পারেনি যে কয়েক মিনিটের মধ্যেই এই বিমানটি বিমান চলাচলের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ এবং হৃদয় বিদারক ঘটনাগুলির মধ্যে একটি হতে চলেছে। যখন ক্যাপ্টেন প্যাট্রিক টয়লেটে ছিলেন, তখন তারা হঠাৎ একটি তীব্র ধাক্কা অনুভব করেন, কিন্তু তারা এটিকে স্বাভাবিক অস্থিরতা বলে উপেক্ষা করেন। এরপরে বিমানটি হঠাৎ করেই তীব্র গতিতে নিচে নামতে শুরু করে। যাত্রীদের মনে হচ্ছে যেন কেউ প্রচণ্ড গতিতে বিমানটিকে টেনে নামিয়ে দিচ্ছে। তারা বুঝতে পারছে না যে অবতরণের এখনও অনেক সময় বাকি। তাহলে বিমানটি এত তাড়াতাড়ি অবতরণ করবে না। কেমন চলছে? কিছুক্ষণের মধ্যেই বিমানের ভেতরে অস্থিরতা বেড়ে যায়। কেউ কেউ ভয় পেয়ে যায়, কেউ কেউ অবাক হয়ে যায় এবং জানালা দিয়ে নিচের দিকে তাকাতে শুরু করে। এদিকে ক্যাপ্টেন প্যাট্রিক যখন টয়লেট থেকে ফিরে আসেন, তখন বিমানটি প্রচণ্ড কাঁপছিল। যাত্রীরাও ভয়ে তাদের আসন শক্ত করে ধরে বসেছিলেন। কেউ বুঝতে পারছিল না কি হচ্ছে। তাই পরিস্থিতি মূল্যায়ন করার জন্য ক্যাপ্টেন প্যাট্রিক দ্রুত ককপিটের দিকে ছুটে যান এবং ডোরবেল বাজাতে শুরু করেন, কিন্তু দরজা খুলছে না। তারা আবার ঘণ্টা বাজায়, কিন্তু এবারও ককপিটের দরজা বন্ধ থাকে। এরপর ক্যাপ্টেন প্যাট্রিক দরজায় ধাক্কা দিতে শুরু করেন এবং জোরে চিৎকার করেন, অ্যান্ড্রিয়াস, দরজা খোলো, কিন্তু এবারও ভেতর থেকে কোনো উত্তর আসে না। এই সময়ে বিমানটি আগের চেয়েও দ্রুত পতনশীল ছিল। ক্যাপ্টেন এখন জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছিলেন, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ককপিটের দরজা বন্ধই রইল। যদি ককপিটের দরজা না খোলে, ক্যাপ্টেন প্যাট্রিক ককপিটের দরজায় একটি এমার্জেন্সি কোড লাগানোর চেষ্টা করেন। এই কোডটি এমনভাবেই তৈরি করা হয়েছে যাতে ককপিটের ভেতরে থাকা পাইলট যদি অজ্ঞান হয়ে যান বা কোনো কারণে দরজা খুলতে না পারেন, তাহলে ক্যাপ্টেন বা ক্রুরা কিছুক্ষণের জন্য দরজা খুলে দিতে পারেন। কিন্তু এবারে এমার্জেন্সি কোড দেওয়ার পরেও ককপিটের দরজা খুলছে না। প্রকৃতপক্ষে 9/11 হামলার পর বিশ্বজুড়ে বিমান সংস্থাগুলি ককপিটের নিরাপত্তার জন্য শক্তিশালী ককপিট দরজা স্থাপন করেছিল। আর যদি ককপিটের ভেতরে থাকা পাইলট ইচ্ছে করে দরজা খুলে দেন, তাহলে এমার্জেন্সি কোডটি যদি ওভাররাইড করা হয়, তাহলে বাইরে থেকে জারি করা যে কোনো এমার্জেন্সি কোড কার্যকর নাও
নাও হতে পারে। এই বিমানে এটাই ঘটছিল। এখন ক্যাপ্টেনের বুঝতে বেশি সময় লাগল না যে ককপিটে থাকা পাইলট অ্যান্ড্রিয়াস লুবিটস ইচ্ছে করে দরজা বন্ধ করে দিয়েছেন। এর অর্থ ছিল এটি কোনো যান্ত্রিক ত্রুটি বা সিস্টেমের ত্রুটি ছিল না, বরং এটি ছিল হাইজ্যাকিং। আর সবচেয়ে ভয়াবহ বিষয় ছিল বিমান ছিনাইকারী কোনো বিদেশি সন্ত্রাসী ছিলেন না, বরং ককপিটে বসে থাকা একজন পাইলট ছিলেন। বিমানটি স্পেনের বার্সেলোনা শহর থেকে উড্ডয়ন করেছিল। এটি ডাসেলডর্ফের পথে ছিল। জার্মান উইংসের মূল কোম্পানি লুফথানসা জানিয়েছে ফার্স্ট অফিসার অ্যান্ড্রিয়াস লুবিটস ক্যাপ্টেনের ককপিট থেকে বেরিয়ে আসার জন্য অপেক্ষা করেছিলেন, তারপর দরজা বন্ধ করে দিয়েছিলেন। লুবিটস এখন দরজা বন্ধ থাকা অবস্থায় একা অটো পাইলটকে ৩৮,০০০ ফুট থেকে ১০০ ফুট পর্যন্ত পুনরায় প্রোগ্রাম করে। কর্মকর্তারা বিশ্বাস করেন যে মঙ্গলবার ফরাসি আলপস পর্বতমালার পাদদেশে এয়ারবাস A320 বিধ্বস্ত হওয়ার পর কেউ বেঁচে নেই। তদন্তকারীরা ২৭ বছর বয়সী সহ পাইলট আন্দ্রেয়াস লুবিটজের অ্যাপার্টমেন্টে গুরুতর মানসিক সমস্যার প্রমাণ পেয়েছেন, যার মধ্যে সেই মানসিক সমস্যার চিকিৎসার জন্য ওষুধও রয়েছে। একজন ডাক্তারের ছিঁড়ে ফেলা একটি চিরকুট, যেখানে বলা হয়েছে যে দুর্ঘটনার দিন লুবিটজ খুব অসুস্থ ছিলেন এবং কাজ করার জন্য উপযুক্ত ছিলেন না, এবং ওষুধের প্রেসক্রিপশনও নষ্ট হয়ে গেছে। জার্মান উইংস ফ্লাইট 955 বিধ্বস্তকারী সহ পাইলট দিনের শুরুতে তার আত্মঘাতী মিশনের মহড়া দিয়েছিলেন। ককপিটে পাইলট আন্দ্রেয়াস লুবিটজ দরজা বন্ধ করে চুপচাপ বসেছিলেন। তিনি বিমানের উচ্চতা ৩৮,০০০ ফুট থেকে ১০০ ফুটে পরিবর্তন করেন। শুধু তাই নয়, তিনি বিমানের গতি ৩৫০ নটে বাড়িয়েছিলেন, যা সর্বোচ্চ গতি বলে মনে করা হয়, এবং এই উচ্চতা প্রোফাইলের জন্য খুবই বিপজ্জনক। এটা কতটা ভয়াবহ ছিল তা কল্পনাও করা যায় না। পাইলট পুরো শক্তি দিয়ে বিমানটিকে নামিয়ে দিয়েছিলেন, এবং তাই কিছুক্ষণের মধ্যেই বিমানটি ৩৮,০০০ ফুট থেকে ২৫,০০০ ফুট ওপরে নেমে এসেছিল, এবং এই পতন আরও দ্রুততর হচ্ছিল। যখনই ক্যাপ্টেন প্যাট্রিক বুঝতে পারলেন যে পাইলট আন্দ্রেয়াস লুবিটজ ইচ্ছাকৃতভাবে ককপিটের দরজা বন্ধ করে দিয়েছেন এবং তার উদ্দেশ্য ভালো নয়, তখনই তিনি জরুরি অবস্থার জন্য কেবিনে রাখা ক্র্যাশ কুঠারটি তুলে নেন এবং রাগ এবং অসহায়ত্বে ককপিটের দরজা ভাঙার চেষ্টা শুরু করেন। সে তার সমস্ত শক্তি দিয়ে বারবার দরজায় আঘাত করছিল, কিন্তু শক্তিশালী ককপিটের দরজাটি একটুও নড়েনি। 9/11-এর পর এই দরজাগুলি এতটাই মজবুত করা হয়েছিল যে বাইরে থেকে কোনো সন্ত্রাসী প্রবেশ করে বিমানটি ছিনতাই করতে না পারে। কিন্তু সেদিন এই নিরাপত্তা ব্যবস্থাই সবচেয়ে বড় বিড়ম্বনা হয়ে দাঁড়ায় এবং বিমানটি পাইলট নিজেই হাইজ্যাক করে। এই সময় ক্যাপ্টেন প্যাট্রিকের কণ্ঠস্বর ভেঙে যাচ্ছিল। সে চিৎকার করে আন্দ্রেয়াস লুবিটজকে বলছিল, আন্দ্রেয়াস, দয়া করে খুলে দাও। এই পুরো দৃশ্যটি তখন কেবিনের ভেতরে বসে থাকা যাত্রীরা দেখেছিলেন। বিমানটি দ্রুত নিচে নামছিল, সতর্কতামূলক অ্যালার্ম ক্রমাগত বাজছিল, এবং তাদের সামনে এমন একটি দৃশ্য ছিল যা কেউ বিশ্বাস করতে পারছিল না। তাদের সামনে ক্যাপ্টেন ঘামে ভেজা হাতে কুড়াল নিয়ে পূর্ণ শক্তি দিয়ে ককপিটের দরজায় আক্রমণ করছিলেন, এবং সে পূর্ণ শক্তি প্রয়োগ করছিল, কিন্তু সে অসহায় ছিল। এইসব দেখে লোকেরা তাদের আসনে বসে পড়ল। কারোর মুখ থেকে চিৎকার বেরোচ্ছিল, কেউ একেবারে চুপ ছিল, কিছু মানুষ কাঁদছিল, আর কিছু মানুষ শুধু তাদের সামনে তাকিয়েছিল, যেন মন পরিস্থিতি মেনে নিতে অস্বীকার করেছে। সবচেয়ে বেদনাদায়ক বিষয় ছিল এই বিমানে দুটি খুব ছোট বাচ্চা ছিল যারা ভয় পেয়ে গিয়েছিল, এবং তাদের বাবা মা তাদের বুক থেকে চেপে ধরেছিল। জোসেফ কনিং জিমনেজিয়াম স্কুলের ১৬ জন ছাত্র ছিল যারা উত্তেজনা ছিল। কান্নার শব্দ সম্ভবত ককপিটে বসে পাইলট আন্দ্রেয়াস লুবিটজের কাছে যাচ্ছিল, কিন্তু তিনি সব কিছু উপেক্ষা করে চুপচাপ এই পতনশীল বিমানটিকে শেষ গন্তব্যে নিয়ে যাচ্ছিলেন। বিমানটি ফ্রান্সের আকাশে ছিল, এবং সাদা তুষারে ঢাকা ফরাসি আলপস পর্বতের উঁচু চূড়াগুলি জ্বলজ্বল করছিল। সকাল 10:38 দিকে এয়ার ট্রাফিক কন্ট্রোল রাডারে দেখায় যে জার্মান উইংস প্লেনটি ৩৮,০০০ ফুট উচ্চতায় থাকার কথা ছিল এবং ১০,০০০ ফুট নিচে পড়ে গেছে। আতঙ্কিত হয়ে তিনি পাইলটকে ৩৮,০০০ ফুট উচ্চতায় ফ্লাইটটি চালিয়ে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু পাইলট আন্দ্রেয়াস লুবিটজ তাকে কোনো উত্তর দেননি। ট্রাফিক কন্ট্রোলার তার সাথে যোগাযোগ করার চেষ্টা করলেন। ট্রাফিক কন্ট্রোল স্পষ্ট দেখতে পাচ্ছিল যে সবকিছু এভাবে চলতে থাকলে বিমানটি বিধ্বস্ত হবে, তাই ট্রাফিক কন্ট্রোলার তাৎক্ষণিকভাবে ফরাসি বিমান বাহিনীর খবর দেন, এবং কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে আটক করার জন্য একটি যুদ্ধ বিমান পাঠানো হয়। কিন্তু অনেক দেরি হয়ে গিয়েছিল। ঠিক 10:41 এই নির্দেশ দেওয়ার সাথে সাথে ফ্লাইট 9525 মার্সে কন্ট্রোল সেন্টারের রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। ফরাসি আলপস পর্বতের তুষারে ঢাকা উঁচু চূড়ার মাঝখানে কোথাও হারিয়ে যায়। মার্সে কন্ট্রোল সেন্টারে এই খবর প্রকাশের সাথে সাথে চারিদিকে তোলপাড় শুরু হয়ে যায়। অন্যদিকে মাটিতে ডিগনেস-লেস-বেইন্স শহরের লোকেরা ফ্লাইট 9525কে তাদের মাথার উপর দিয়ে খুব কম উচ্চতায় দেখেছিলেন। দেখুন, মাটিতে থাকা মানুষেরাও ভয় পেয়ে যায়। বিমানটি এত নিচু ছিল যে এর শব্দ কান ছেড়ে ফেলছিল। কাছাকাছি ছিল আলপস পর্বতমালার উচ্চ পর্বতমালা ম্যাসিভ ডিস্ট্রয়েস আবিচিস, যার চূড়াগুলি ৯৫০০ ফুট অব্দি উঁচু ছিল। বিমানটি এত নিচু ছিল যে আঘাতের কারণ নির্ধারণ করা হচ্ছিল।
আর কিছুক্ষণ পরেই 5000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে জার্মান উইংস ফ্লাইট 9525 বিস্ফোরণ ঘটায়। এই বিস্ফোরণ এতটাই ভয়াবহ ছিল যে পুরো বিমানটি এক মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে এবং আগুন এবং ধোঁয়ার গোলা আকাশে উড়ে যায়। বিস্ফোরণের শব্দ পাহাড়ের অনেক দূরে শোনা যাচ্ছিল এবং চারিদিকে নীরবতা বিরাজ করছিল। দুর্ঘটনার কিছুক্ষণ পরেই ফরাসি বিমান বাহিনীর যুদ্ধবিমান দুর্ঘটনাস্থলে পৌঁছায়, যা এটিসির নির্দেশের পরেই ফ্লাইট 9525 অনুসরণ করছিল। তাদের জানানোর পর উদ্ধারকারী হেলিকপ্টারগুলিও ঘটনাস্থলে আসে। উদ্ধারকারীরা নামার সাথে সাথে সেখানকার দৃশ্য দেখে তাদের আত্মা কেঁপে উঠল। কিছুক্ষণ আগে যে বিমানটি মনোরম পরিবেশে উড়েছিল, যেখানে শিশুদের হাসি প্রতিধ্বনিত হচ্ছিল, যেখানে মানুষ তাদের প্রিয়জনদের সাথে দেখা করার অপেক্ষায় হারিয়ে গিয়েছিল, সেটি এখন পাহাড়ের ঢালে কোনো মাটিতে পড়ে আছে। পুঙ্খানুপুঙ্খ তদন্তের পর আনুষ্ঠানিকভাবে বলা হয়েছে যে এই বেদনাদায়ক ঘটনায় জার্মান উইংস ফ্লাইট 9525-এ থাকা 150 জন যাত্রী সকলেই মারা গেছেন। এই ঘটনার খবর পৃথিবীর মাঝখানে পৌঁছানোর সাথে সাথে সর্বত্র তোলপাড় শুরু হয়ে গেল। সোশ্যাল মিডিয়া, টিভি চ্যানেল থেকে শুরু করে সংবাদপত্র, সর্বত্রই এই ভয়াবহ ঘটনার খবর ছিল। এই ঘটনায় যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবারগুলি শোকের পাহাড়ের মতো ভেঙে পড়েছিল। জার্মান উইংসের মতো সুনামধন্য বিমান সংস্থাগুলির সমস্যা কি তা কেউ বুঝতে পারেনি। এর উত্তর কেবল বিমানের ব্ল্যাক বক্সেই পাওয়া যাবে, যা ঘটনার পর তদন্তকারীরা খুঁজে পেয়েছিলেন। যখন তদন্তকারীরা প্রথমবারের মতো ককপিট ভয়েস রেকর্ডারের রেকর্ডিং শুনতে পান, তখন ঘরে নীরবতা বিরাজ করে। কেউ নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। এই ঘটনার পেছনে এমন একটি কারণ ছিল যা তারা খারাপ স্বপ্নেও ভাবতে পারেনি। ফ্লাইটটির ক্রুজিং উচ্চতাও রেকর্ড করা হয়েছিল। বিমানবন্দরে পৌঁছানোর আগে ক্যাপ্টেন সন্ডহাইমার এবং ফার্স্ট অফিসার লুবিটসের মধ্যে স্বাভাবিক কথোপকথন হয়েছিল, কিন্তু রেকর্ডিং যত এগোতে লাগল পরিবেশ তত বদলে যেতে লাগল। রেকর্ডিংয়ে শোনা যায় যে আধ ঘন্টা উড্ডয়নের পর যখন ক্যাপ্টেন প্যাট্রিক সন্ডহাইমার টয়লেটে যান, তখন যাওয়ার আগে তিনি নিয়মিতভাবে আন্দ্রেয়াস লুবিটসকে অবতরণের ব্রিফিংয়ের জন্য প্রস্তুতি নিতে বলেন। এটি কোনো অস্বাভাবিক বিষয় ছিল না, কারণ এটি ছিল মাত্র 1.5 ঘন্টার স্বল্প দূরত্বের ফ্লাইট, আর এই ধরনের ফ্লাইটে ব্রিফিং তাড়াতাড়ি শুরু হয়। কিন্তু তারপর লুবিটস এক অদ্ভুত উত্তর দিলেন, আশা করি দেখা হবে। সেই সময় ক্যাপ্টেন প্যাট্রিকের ধারণা ছিল যে লুবিটসের এই কথাগুলি কতটা ভয়াবহ হতে চলেছে। এরপর রেকর্ডিংয়ে ক্যাপ্টেনের আসনটি পিছনে টেনে নেওয়া হয়েছিল এবং তারপর ককপিট খোলা হয়েছিল। এরপরে ফ্লাইট ডেটা রেকর্ডার দেখতে পায় যে ক্যাপ্টেনের ককপিট ছেড়ে যাওয়ার মাত্র 19 সেকেন্ড পরে আন্দ্রেয়াস লুবিটস অটোপাইলটের উচ্চতা নির্বাচক নবটি ঘুরিয়ে লক্ষ্য উচ্চতা 100 ফুট নির্ধারণ করেন। একই সময় বিমানটি প্রতি মিনিটে প্রায় 3000 ফুট বেগে নিচে পড়তে শুরু করে। কিছুক্ষণ পর সিভিআরে ককপিটের দরজায় ধাক্কা দেওয়ার শব্দ হয় এবং তারপর আপনি কুড়াল দিয়ে জোরে আঘাত করার শব্দ শুনতে পান। কিন্তু ককপিটে বসে থাকা লুবিটস সম্পূর্ণ নীরব ছিলেন। তিনি এমার্জেন্সি অ্যাক্সেস কোডটিও ওভাররাইড করেছিলেন, যাতে বাইরে থেকে কেউ ভেতরে আসতে না পারে, এবং এটিসি বারবার করা কোনো ফোনের উত্তর তিনি দেননি। ককপিটে আপনি কেবল তার নিঃশ্বাসের শব্দই শুনতে পেলেন। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল তার নিঃশ্বাস এত জোরে ছিল যে এটা সম্পূর্ণ শান্ত এবং নিয়ন্ত্রিত ছিল। শুরুতে কিছু তদন্তকারী মনে করেছিলেন যে লুবিটস হয়তো অজ্ঞান হয়ে গেছেন অথবা ঘুমিয়ে পড়েছেন, কিন্তু সিভিআর এই সম্ভাবনাও উড়িয়ে দিয়েছে। 43 সেকেন্ড নামার পর রেকর্ডিংয়ে লুবিটসের চেয়ারটি সমান নষ্ট করা হচ্ছিল, আর 100 সেকেন্ড পর সে অটোপাইলটের এয়ার স্পিড নিয়ন্ত্রণে গোলমাল করছিল। প্রথমে তিনি গতি 273 নট থেকে 308 নট পর্যন্ত বৃদ্ধি করেন। তারপর কিছুক্ষণ পর তিনি এটিকে 288 নটে নামিয়ে আনেন, এবং তারপর সে গতি 302 নট, তারপর 333 নট এবং অবশেষে 350 নট করেন। যখন ককপিটে সে ছাড়া আর কেউ ছিল না, তাহলে আর কে এই সব করতে পারত? এটা স্পষ্ট ছিল যে এই ঘটনাটি কোনো কারিগরি ত্রুটি বা হাইপক্সিয়ার কারণে হয়নি, বরং আন্দ্রেয়াস লুবিটস ইচ্ছাকৃতভাবে তার সাথে 149 জন নিরীহ মানুষকে হত্যা করেছিলেন। কিন্তু কেন তিনি এটা করলেন, সেটাই ছিল সবচেয়ে বড় প্রশ্ন। তার উজ্জ্বল কেরিয়ারের মাঝখানে তিনি এমন পদক্ষেপ কেন নিলেন? আর কেন সে হাসতে হাসতে আর খেলতে খেলতে 149 জন নিরীহ মানুষকে হত্যা করল? এই প্রশ্নগুলির উত্তর খুঁজতে খুঁজতে যখন তার ইতিহাস উলটপালট করা হয়েছিল, তখন তার অতীত এতটাই ভয়ঙ্কর হয়ে উঠেছিল যা সবাইকে নাড়িয়ে দিয়েছিল। আন্দ্রেয়াস লুবিটসের জন্ম 1987 সালের 18 ডিসেম্বর বাভেরিয়ার নিউবার্গে এন্ডারডোনাউ শহরে, কিন্তু পরে তার বাবা মা জার্মানির মন্টাবাউরে চলে যান। তার বাবা গুন্টার লুবিটস ছিলেন একজন ব্যাংকার এবং মা আরসুলা ছিলেন একজন পিয়ানো শিক্ষক। আন্দ্রেয়াস একজন শান্তশিষ্ট শিশু ছিলেন, যার মুখে সবসময় হাসি লেগে থাকত।
ছোটবেলা থেকেই তার পাইলট হওয়ার একটা তীব্র ইচ্ছা ছিল। তিনি এটির প্রতি এতটাই আগ্রহী ছিলেন যে তিনি তার শোবার ঘরের দেওয়াল এয়ারবাস, বোয়িং এবং লুফথানসার পোস্টার দিয়ে সাজিয়েছিলেন। এর পাশাপাশি তিনি ছোটবেলা থেকেই গ্লাইডার ওড়ানোর ক্ষেত্রেও বিশেষজ্ঞ হয়ে উঠেছিলেন। যখন সে হাইস্কুলে ছিল তখন সে তার বর্ষপঞ্জির শেষ পৃষ্ঠায় লুফথানসার একটা বিজ্ঞাপন দেখেছিল, যেখানে লুফথানসার সাথে শিক্ষার্থীদের সংযোগ স্থাপনের সুযোগ সম্পর্কে তথ্য ছিল। আন্দ্রেয়াস শৈশব থেকেই একজন নিয়মানুবর্তী ছাত্র ছিলেন এবং 2007 সালের গ্র্যাজুয়েশন শ্রেণীতে সবচেয়ে সংগঠিত ছাত্রদের মধ্যে তৃতীয় স্থান অধিকার করেছিলেন। তাই সে ফ্লাইট একাডেমির আবেদনপত্র ভর্তি করেছিল। 6530 জন আবেদনকারীর ফর্ম কোম্পানির কাছে পৌঁছেছিল, কিন্তু ভাগ্যও লুবিৎসকে সহায়তা করেছিল এবং 384 জন নির্বাচিত প্রার্থীদের মধ্যে তার নামও ছিল। তার সুখ আর রইল না এবং তার বাবা মাও খুব খুশি ছিলেন যে অবশেষে তার স্বপ্ন সত্যি হতে চলেছে। 2008 সালের সেপ্টেম্বরে আন্দ্রেয়াস উত্তর জার্মানির ব্রেমেনে অবস্থিত লুফথানসা ফ্লাইট ট্রেনিং পাইলট স্কুলে তার যাত্রা শুরু করেন। সে কঠোর পরিশ্রম করছিল, সবকিছু ভালোভাবে শিখছিল, কিন্তু তারপর 2008 সালের নভেম্বরে তার জীবনে বড় এক মোড় আসে। প্রায় 2 মাস আগে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছিল যে হঠাৎ করেই সে মাঝপথে প্রশিক্ষণ ছেড়ে বাড়ি ফিরে আসে। তার বাবা মা খুব চিন্তিত ছিলেন যে তার কি হয়েছে, কারণ সে গত কয়েক মাস ধরে অদ্ভুত আচরণ করছিল। তারা তাকে মন্টাবাউরের একজন মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেল। মনোরোগ বিশেষজ্ঞ যখন তার অবস্থা নির্ণয় করেন তখন তিনি বুঝতে পারেন যে লুবেৎস তীব্র বিষণ্ণতার মধ্যে ভুগছেন, যার কারণে তিনি অনেকবার আত্মহত্যার কথাও ভেবেছিলেন। এরপর তার সাইকোথেরাপি চিকিৎসা শুরু হয়। তিনি অনেক মাস মনোরোগ বিশেষজ্ঞের তত্ত্বাবধানে ছিলেন এবং তাকে শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দেওয়া হয়েছিল। এরপর 2009 সালের এপ্রিলে লুবিৎস তার মেডিকেল সার্টিফিকেটের বার্ষিক নবায়নের জন্য আবেদন করেন, কিন্তু লুফথানসার এরোমেডিকেল সেন্টারের ডাক্তাররা তার আবেদন প্রত্যাখ্যান করেন, কারণ তিনি এখনও বড় ধরনের বিষণ্ণতায় ভুগছিলেন, যার কারণে তার ওষুধগুলি চলমান ছিল। ইউরোপীয় এবং জার্মান আইন অনুসারে যে কোনো প্রার্থী মানসিকভাবে অযোগ্য। এইভাবে তার মনোরোগ বিশেষজ্ঞের সাহায্যে তিনি 2009 সালের জুলাইয়ের মধ্যে তার চিকিৎসা সম্পন্ন করেন এবং মনোরোগ বিশেষজ্ঞ জার্মান বিমান কর্তৃপক্ষের কাছে সুপারিশের একটি চিঠিও লিখেছিলেন যে লুবিৎস এখন সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ। মনোরোগ বিশেষজ্ঞ এটা বলেছিলেন, কিন্তু সত্যটা ছিল লুবিৎস এখনও নিয়মিত ভারী ওষুধ খাচ্ছিলেন। এরপরে লুফথানসা এরোমেডিকেল সেন্টার লুবিৎসে একটি নতুন মেডিকেল সার্টিফিকেট দেয় এবং পুনরায় প্রশিক্ষণে যোগ দেয়। তবে তার ছাত্র পাইলট লাইসেন্সের একটি নির্দিষ্ট প্রয়োজনীয়তা ছিল। তাকে নিয়মিত মেডিকেল পরীক্ষা করাতে হবে। এটি তার সার্টিফিকেটে স্থায়ীভাবে থাকবে। এই নোট অনুসারে যদি তাকে কোনো মানসিক চিকিৎসা করানো হয় তাহলে তার কেরিয়ারও ধ্বংস হয়ে যেতে পারে। লুবিৎসের জন্য এটি ছিল এক বিরাট ধাক্কা। যিনি ইতিমধ্যেই বিষণ্ণতায় ভুগছিলেন, মানসিক স্বাস্থ্যের কারণে তার শৈশবের স্বপ্ন এখন ভেঙে যেতে পারে। এত কিছুর পরেও তিনি চিকিৎসাগত সীমাবদ্ধতার সাথে তার প্রশিক্ষণ চালিয়ে যান এবং কিছু সময় পরে তিনি প্রশিক্ষণের পরবর্তী পর্যায়ে পৌঁছে যান, যেখানে তাকে একটি বাস্তব হালকা বিমানে উড়ান প্রশিক্ষণ নিতে হয়েছিল। এই প্রশিক্ষণটি মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় অবস্থিত একটি সুবিধায় অনুষ্ঠিত হয়েছিল, কিন্তু সেখানে প্রশিক্ষণ শুরু করার আগে তাকে তার চিকিৎসা সংক্রান্ত তথ্য FAA-তে জমা দিতে হয়েছিল। কিন্তু তার ক্যারিয়ার শেষ হওয়ার ভয় এতটাই প্রবল ছিল যে তিনি ফর্মে তার মানসিক অসুস্থতার ইতিহাস প্রকাশ করেননি। কিন্তু কিছুক্ষণ পর তার মিথ্যে ধরা পড়ে। FAA চাইলে আবেদনে মিথ্যা বলার জন্য তাকে জেলে পাঠাতে পারত, অথবা তাকে চিরতরে বিমান চালানো থেকে নিষিদ্ধ করা হতে পারত। কিন্তু অবাক করার বিষয় ছিল লুবিৎসের ভাগ্য নাকি কর্তৃপক্ষের অসাবধানতা। তাকে কেবল বলা হয়েছিল যে যদি তার অসুস্থতার সাথে সম্পর্কিত বিস্তারিত তথ্য না থাকে, যদি সে সরকারি স্ট্যাটাস রিপোর্ট দিতে পারে, তাহলেই সে একটি মেডিকেল সার্টিফিকেট পাবে। সহজ কথায় লুবিৎসকে এত বড় মিথ্যা বলার পরেও আরেকটি সুযোগ দেওয়া হয়েছিল। এরপরে তিনি তার মানসিক স্বাস্থ্যের রিপোর্ট জমা দেন এবং কিছুক্ষণ পরেই তিনি একটি মার্কিন মেডিকেল সার্টিফিকেট পান। এরপরে তিনি তার প্রশিক্ষণ সম্পন্ন করেন, তারপর কিছুক্ষণ লুফথানসায় ফ্লাইট অ্যাটেন্ডেন্ট হিসেবে কাজ করেন এবং তারপর 2014 সালে তিনি লুফথানসার সহায়ক বিমান সংস্থা জার্মান উইংসে কাজ করেন। A320 ফার্স্ট অফিসার হিসেবে ফ্লাইট পরিচালনা শুরু করে। এইভাবে সমস্ত প্রতিকূলতার পরেও সে তার স্বপ্ন পূরণ করেছিল। এখন তার জীবনে সবকিছু ভালো হতে শুরু করেছে। তিনি ড্যাসেলডর্ফে একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট কিনেছিলেন, যেখানে তিনি তার বান্ধবী ক্যাথরিন গোল্ডবাখের সাথে থাকতে শুরু করেছিলেন। একবার তিনি তার বান্ধবীকে বলেছিলেন যে একদিন আমি এমন কিছু করব যা বিশ্ব আমাকে মনে রাখবে। তিনি হয়তো যে কোনো কারণে এই কথাটি বলেছিলেন, কিন্তু দুর্ভাগ্যবশত ভবিষ্যতে এটি সঠিক প্রমাণিত হতে চলেছে। দুর্ঘটনার
প্রায় ৩ মাস আগে ২০১৪ সালের ডিসেম্বরে লুবিটস আবারও মানসিক রোগের লক্ষণ দেখতে শুরু করেন। সে অনুভব করতে লাগল যে তার চোখের আলো চলে যাচ্ছে এবং সে অন্ধ হয়ে যাচ্ছে। এই কারণে তিনি বারবার চক্ষু বিশেষজ্ঞ এবং স্নায়ু বিশেষজ্ঞের কাছে যেতে শুরু করেন। সে তারা, হ্যালো, আলোর ঝালকানি, রেখা এবং উড়ন্ত পোকামাকড় দেখছে। প্রায় মাঝরাতে ঘুম থেকে উঠে বলতো, আমরা নিচে যাচ্ছি, আমরা নিচে যাচ্ছি। ডাক্তাররা আধুনিক যন্ত্র দিয়ে তার চোখ এবং মস্তিষ্ক পরীক্ষা করেছেন, কিন্তু শরীরে কোনো সমস্যা দেখা যায়নি। একজন স্নায়ু বিশেষজ্ঞ তাকে বললেন যে তার হাইপোকন্ড্রিয়াকার ডিসঅর্ডার নামক একটি মানসিক রোগ রয়েছে, যে কারণে মানসিক কারণগুলিও শারীরিক লক্ষণগুলির কারণ হয়। অর্থাৎ লুবিটসের বিষণ্ণতা আবার তার মনে আধিপত্য করতে লাগল। কিন্তু লুবিটস এটা মেনে নিতে প্রস্তুত ছিলেন না, কারণ ডাক্তার আবার চিকিৎসার জন্য সাইকোঅ্যাক্টিভ ওষুধ লিখেছিলেন এবং তিনি ভয় পেয়েছিলেন যে এ ধরনের ওষুধ সেবন করলে তার মেডিকেল সার্টিফিকেট অবৈধ হয়ে যাবে এবং তার বিমান কেরিয়ার শেষ হয়ে যাবে। তিনি তার পারিবারিক জীবন ত্যাগ করার সিদ্ধান্ত নিলেন। মানসিক অসুস্থতা এবং কেরিয়ার এখন এমন এক ঘূর্ণিতে আটকে ছিল যেখান থেকে বেরিয়ে আসা তার পক্ষে কঠিন হয়ে উঠছিল। ইতিমধ্যে তার মা আবার মন্টাবাউরের সেই একই মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে গেলেন, যিনি ২০০৯ সালে তার চিকিৎসা করেছিলেন। এখানেও মনোরোগ বিশেষজ্ঞ তাকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেন। এবার সে রাজি হল এবং আবারও মেটাজাপাইন এবং লোরাজেপাম শক্তিশালী অ্যান্টিডিপ্রেসেন্ট ওষুধ দিল। মনোরোগ বিশেষজ্ঞ এবং ডাক্তাররা তাকে কিছুদিন কাজ না করার পরামর্শ দিয়েছিলেন, কিন্তু তবুও তিনি বিমানে ভ্রমণ চালিয়ে যান। তিনি তার সহকর্মী পাইলটদের সাথে স্বাভাবিক আচরণ করতেন, যাতে কেউ তার রোগের কথা না জানতে পারে। ২০১৫ সালের মার্চ নাগাদ তার মানসিক অসুস্থতা তাকে এতটাই কাবু করে ফেলেছিল যে সে ইন্টারনেটে আত্মহত্যার সবচেয়ে কার্যকর পদ্ধতিগুলি অনুসন্ধান করতে শুরু করেছিল। এরপর দুর্ঘটনার মাত্র ৪ দিন আগে তিনি ২০১৫ সালের ২০ মার্চ ইন্টারনেটে অনুসন্ধান করেন যে কিভাবে এয়ারবাস A320-র শক্তিশালী দরজাটি এমনভাবে লক করা যায় যাতে বাইরে থেকে কেউ এটি খুলতে না পারে। এর দুদিন পর রবিবার তিনি একটি নোটবুকের ছেঁড়া কাগজে একটি সিদ্ধান্ত লিখেছিলেন এবং তার নিচে ফ্লাইট কোড BCN অর্থাৎ বার্সেলোনা লিখেছিলেন। এই শিরোনামে তিনি কিছু উক্তি লিখেছিলেন: কাজ করার এবং বেঁচে থাকার জন্য অভ্যন্তরীণ ইচ্ছা খুঁজে বের করুন, চাপ এবং অনিদ্রার সাথে মোকাবিলা করুন, এবং অবশেষে লেখা হয়েছিল নিজেকে ছেড়ে দিন। হয়তো এই রাতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে এখন তাকে কি করতে হবে। এরপর ২৩শে মার্চ দুর্ঘটনার মাত্র একদিন আগে তিনি ডুসেলডর্ফ এবং বার্লিনের মধ্যে একটি রাউন্ড ট্রিপ ফ্লাইটে যান এবং তারপর কাজ থেকে ফিরে তার বান্ধবী ক্যাথরিনের সাথে মুদিখানার কেনাকাটা করতে যান, যেখানে তারা ১ সপ্তাহের জন্য জিনিসপত্র কিনেছিলেন। ২৪শে মার্চ লুবিটস তার অডি থেকে ডুসেলডর্ফ বিমানবন্দরে পৌঁছান এবং সকাল ৭টায় ডুসেলডর্ফ থেকে বার্সেলোনার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য ককপিটে বসেন। এই ফ্লাইটের ব্ল্যাক বক্স অনুসারে যেদিন ক্যাপ্টেন সন্ডেনহাইমার লুবিটসে ছিলেন, সেদিন অটো পাইলট কয়েক মুহূর্তের জন্য ১০০ ফুট উপরে উঠে যায়। এখানে তিনি তার চূড়ান্ত পরিকল্পনা বাস্তবায়নের জন্য পরীক্ষা করছিলেন, কিন্তু কোনো বিমান পরিবহন নিয়ন্ত্রক এটি লক্ষ্য করার আগেই তিনি এটিকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনেন। কিন্তু যেদিন ফ্লাইটটি বার্সেলোনা থেকে ডুসেলডর্ফে ফিরে যাচ্ছিল, সেদিনই সে পরিকল্পনাটি বাস্তবায়নের সিদ্ধান্ত নেয়। ক্রুজিং উচ্চতা অর্জনের সাথে সাথে ক্যাপ্টেন সন্ডেনহাইমার টয়লেটে গেলেন। লুবিটস তৎক্ষণাৎ দরজা বন্ধ করে দিলেন এবং চুপচাপ ফ্লাইট নিয়ন্ত্রণগুলি নিজের হাতে তুলে নিলেন। তিনি উচ্চতা ১০০ ফুট এবং গতি ৩৫০ নটে নির্ধারণ করেন। এর কয়েক মিনিটের পরেই বিমানটি সোজা চলে যায় এবং ফরাসি আল্পসের উঁচু পাহাড়ের সাথে ধাক্কা খায় এবং এর সাথে সাথে ১৪৯ জন নিরীহ মানুষের প্রাণহানি ঘটে। এই ঘটনার পর সারা বিশ্বে বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। এর আগে বিশ্ব দেখেছে কিভাবে সন্ত্রাসীরা বিমান ছিনতাই করে। এই বিষয়ে অনেক সংস্কারও করা হয়েছিল, যার ফলে যে কারো পক্ষে বিমান ছিনতাই করা খুব কঠিন হয়ে পড়েছিল। কিন্তু এখানে বিমানটি পাইলট কর্তৃক হাইজ্যাক করা হয়েছিল এবং বিধ্বস্ত হয়েছিল, তাই প্রশ্নগুলি খুবই গুরুতর ছিল। তদন্তে জানা গেছে যে লুফথানসার সবচেয়ে বড় অসাবধানতা ছিল চিকিৎসা গোপনীয়তা আইন এবং লুফথানসার রিপোর্টিং সিস্টেমে। জার্মানির কঠোর আইনের কারণে ডাক্তাররা লুবিটসের মেজর ডিপ্রেশন, সাইকোসোম্যাটিক লক্ষণ এবং আত্মহত্যার প্রবণতা সম্পর্কে বিমান সংস্থাগুলিকে কখনোই সঠিক তথ্য দেননি। তারা বারবার লুবিটসের চিকিৎসা করত এবং লুবিটস তার অসুস্থ নোটগুলি ছিঁড়ে ফেলতে থাকে। এছাড়াও লুফথানসা এবং FAA লুবিটসের পুরনো মানসিক স্বাস্থ্য ইতিহাস এবং আবেদনপত্রগুলিকে গুরুত্ব সহকারে নেয়নি, যা ছিল একটি বড় ভুল। এই ঘটনার পর পাইলটদের মেডিকেল পরীক্ষায় মানসিক স্ক্রিনিং খুব কঠোর করা হয়েছিল। এখন পাইলটদের মানসিক অবস্থা নিয়মিত পরীক্ষা করা হয় এবং ডাক্তারদের জন্য এটি বাধ্যতামূলক করা হয়েছে যে যদি কোনো পাইলট মানসিক রোগে ভুগছেন, তবে তা যৌন নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। অতএব তার উচিত চিকিৎসা সংক্রান্ত গোপনীয়তা উপেক্ষা
উপেক্ষা করা এবং এই ধরনের যে কোনো পাইলটের তথ্য সরাসরি বিমান কর্তৃপক্ষকে দেওয়া। এছাড়াও আরেকটি বড় উন্নতির মাধ্যমে ককপিটে 2 জনের নিয়ম এখন বাস্তবায়ন করা হয়েছে, যার অধীনে পাইলট কখনোই ককপিটে একা থাকতে পারবেন না। যদি কোনো পাইলটকে টয়লেটে যেতে হয় তাহলে ক্যাপ্টেন ক্রু সদস্যের ভেতরে আসা বাধ্যতামূলক। এর মাধ্যমে উন্নত পাইলটদের জন্য ইউরোপীয় বিমান চলাচল সুরক্ষা সংস্থা পিয়ার সাপোর্ট প্রোগ্রাম শুরু করেছে, যাতে মানসিক চাপের সাথে লড়াই করা পাইলটরা তাদের চাকরি হারানোর ভয় ছাড়াই সাহায্য চাইতে পারেন। ঘটনার পর লুফথানসা নিহতদের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয় এবং ফ্রান্সের লে ভার্নেটে দুর্ঘটনাস্থলের কাছে প্রাণ হারানো সকলের স্মরণে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণ করে। ক্যাপ্টেন প্যাট্রিক সন্ডেনহাইমারের স্ত্রী আনিকাও তার কষ্টকে অন্য কারো সমর্থনে পরিণত করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি তার স্বামীর স্মরণে একটি দাতব্য প্রতিষ্ঠান শুরু করেছিলেন, যার লক্ষ্য ছিল সেই সব শিশু এবং কিশোর-কিশোরীদের সাহায্য করা যারা তাদের জীবনে শোক এবং মানসিক আঘাতের শিকার। যদি এই বিমান দুর্ঘটনার গল্পটি আপনার কাছে মর্মান্তিক মনে হয়, তাহলে ইথিওপিয়ান ফ্লাইট 961 ছিনতাইয়ের গল্পটিও আপনাকে নাড়িয়ে দেবে। কিভাবে 3 জন ছিনতাইকারী এই বিমানটি ছিনতাই করে এবং বিমানে 2 ঘন্টা জ্বালানি থাকা সত্ত্বেও তারা এটিকে 10,000 কিলোমিটার দূরে অস্ট্রেলিয়ায় নিয়ে যাওয়ার দাবি করে। এরপর কি হবে তা জানতে আপনি আমাদের ভিডিওটি দেখতে পারেন।